বাংলাদেশের অস্থির অবস্থা চলছেই। বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন এপার বাংলার লেখক বুদ্ধিজীবী মহল। বর্তমান সময়ের অন্যতম খ্যাতনামা লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একাধিকবার ওপার বাংলায় বইমেলা ও সংস্কৃতিমূলক অনুষ্ঠানে গিয়েছেন, বাংলাদেশকে বুঝতে চেষ্টা করেছেন। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সঙ্গে সময় কলকাতার একটি একান্ত সাক্ষাৎকারে তার ওপার বাংলা ও ওপার বাংলার অস্থিরতা নিয়ে কথোপকথনে খুঁজতে চেষ্টা করা হলো অনেক কিছুই। এই অস্থিরতায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি আশা করছে মানুষ তার রূপরেখা বোঝার চেষ্টা করা হলো। বাংলাদেশের বর্তমান অবস্থা এদেশে কতটা প্রভাব ফেলতে পারে তার পাশাপাশি লেখক বাংলাদেশের বর্তমান ধ্বংসাত্মক আন্দোলনের গোড়ায় আঘাত করে ভারতের সঙ্গে বাংলাদেশের চেতনাগত পার্থক্যের কথা তুলে ধরলেন। একদিকে যখন সারা বাংলা অস্থির এক চিকিৎসকের মৃত্যু দুর্ভাগ্যজনক ঘটনাকে ঘিরে, তখন পড়শি রাষ্ট্র বাংলাদেশেও অশান্ত অবস্থার অবসান হয়নি। আমরা এই নিয়ে কথা বলে নেব প্রখ্যাত লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সঙ্গে। এই যে বর্তমান পরিস্থিতি, আমি বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করছি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজ শুরু করেছে। এই অবস্থা দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস এবং যা উপদেষ্টা যারা রয়েছেন তারা কতটা সফল হবেন, আপনি আগাম কিছু দেখতে পাচ্ছেন? না, প্রথমত যেটা বলি আর কি, যদিও পার্শ্ববর্তী রাষ্ট্র সেই অর্থে কতখানি আমাদের বলবার অধিকার আছে আমি জানি না। যেহেতু বাংলাদেশের সঙ্গে আমার একটা নিবিড় যোগাযোগ আছে এবং বহুবার গেছি বা কিছু বইপত্র ওনারা পড়েন আর কি ওপার বাংলার মানুষ। আমার যেটা মনে হয়েছে যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এটা অ্যাসিওর করা, ইউনিস বা বাংলাদেশের সেনাপ্রধান যিনি দায়িত্ব নিয়েছেন নাকি, সেটা হচ্ছে সার্বিক শান্তি রক্ষা করা এবং বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছেন, হিন্দু এবং বৌদ্ধ এবং অন্য যারা আছে, তাদের নিরাপত্তা বিধান করা। এখন অব্দি 2-3 দিন কেটে গেছে, যা দেখছি আমরা বা জানছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে, এখন কিন্তু সেই বিষয়টা প্রশমিত হয়। একজন ভারতীয় লেখক হিসেবে, বিশেষত বাঙালি লেখক হিসেবে, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের যিনি সেনাপ্রধান এই মুহূর্তে, তাদের কাছে আমার বিনীত করজোড়ে নিবেদন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাংলাদেশের শান্তি। শান্তি বলতে কি আইন শৃঙ্খলার? আমি আইন শৃঙ্খলার কথাই বলছি আর কি। কোনো মানুষ যেন গৃহহীন না হয়, ধর্ম, জাতি, ভাষা নির্বিশেষে সমস্ত মানুষ যেন তাদের নাগরিকত্ব এবং নাগরিক যে অধিকার, যেটা রাষ্ট্রসংঘ বলে আর কি, যে প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার, প্রত্যেক মানুষের জীবনের যে প্রবাহ আর কি, সেই প্রবাহকে বজায় রাখার অধিকার, প্রত্যেক মানুষের খাদ্যের অধিকার, প্রত্যেক মানুষের সামাজিক এবং আর্থিক নিরাপত্তার অধিকার, সেটা ফিরে পাওয়া উচিত। এবং এটা দেখবেন আপনারা শুধু তা না, যুদ্ধবন্দীদের ক্ষেত্রেও তারা বলে যে একজন যুদ্ধবন্দী তার যাতে ন্যূনতম মৌলিক অধিকারটা থাকে, সেই রকম বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে যাতে সেই মৌলিক অধিকারটা তারা ফিরে পায়, এটা আমার একটা মনে হয়েছে আর কি। এটাই সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এটা দাবি হওয়া উচিত। পাশাপাশি যদি আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য আনার কথা, ওখানে বিদেশমন্ত্রী যিনি আগে কলকাতায় ছিলেন তিনি বলছেন ভারসাম্য রাখার চেষ্টা করা হবে, সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কি হওয়া উচিত? এটা কেউ অস্বীকার করছেন কিনা আমি জানি না, হয়তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে বিভিন্ন কিছু মানুষ এটা অস্বীকার করছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, পূর্ব পাকিস্তান থেকে যখন পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হলো, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা কখনোই ফলপ্রসূ না হতো না আর কি, যদি না ভারত সরকার পাশে দাঁড়াতো। এবং সেই সময় যদি আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে শুধুমাত্র ইন্দিরা গান্ধীর সরকার নয়, তার বাইরেও যারা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, আমি কমিউনিস্ট পার্টির কথা বলতে পারি, আমি জনসংঘের কথা বলতে পারি, সার্বিকভাবে সবাই চেয়েছিলেন যে বাঙালির যে অধিকার,
যে ভাষার অধিকার, সেই ভাষার অধিকার হচ্ছে স্বীকৃতি লাভ করুক এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করুক। মানে বর্তমানে যে বাংলাদেশ আমরা ভৌগোলিক মানচিত্রে গত কয়েকদিন আগে পর্যন্ত দেখছিলাম এবং এখনো যেটা আছে আর কি, তারা স্বাধীনতা লাভ করুক। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, স্বভাবতই বাংলাদেশ বা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো এরকম বিষয় তৈরি হয়, যে বিষয়টা হচ্ছে মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে, একটা সারা রাষ্ট্রব্যাপী একটা উত্তেজনা, একটা উন্মাদনা সৃষ্টি করছে, সেই প্রভাবটা কিন্তু আমাদের কাছে আসে। কারণ আপনারা এর আগেও দেখেছেন যে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, বহু মানুষ ওপার বাংলা ত্যাগ করে যে কোনো কারণে হোক, তারা ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে হোক, ভয়ের কারণে হোক, অর্থনৈতিক নিরাপত্তার কারণে হোক, সামাজিক নিরাপত্তার কারণে হোক, আমাদের এই দেশে কিন্তু পাড়ি দিয়েছিল। এবং আমি দুদিন আগে দেখলাম যে উত্তরবঙ্গের একটি বর্ডার এলাকা আর কি, সেখানেও বহু মানুষ ভিড় করেছে বেলুবাড়ি সীমান্ত, হ্যাঁ, যারা হচ্ছে এপার বাংলায় আসতে যাচ্ছে। ফলে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বা রাষ্ট্রগুলো যদি এইরকম কোনো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, যে পরিবেশ বা পরিস্থিতিটা হচ্ছে মানে উন্মাদজনক, উত্তেজনাজনক, কেউ মনে করতে পারে যে আমি আমার নিরাপত্তার অভাব বোধ করছি, তাহলে সবাই সাধারণত সেফ যে আশ্রয় আর কি, সেফ কাস্টডি, সেই সেফ কাস্টডিতে আসতে চায়। এখন ভারত সরকার তারা ঠিক করবেন যে আমরা কাকে সেফ কাস্টডিতে নেব, কাকে সেফ কাস্টডিতে নেব না, সেটা সম্পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ব্যাপার, সম্পূর্ণ হচ্ছে ভারত সরকারের ব্যাপার, তারা ঠিক করবেন। এই বিষয়ে তো সাধারণ নাগরিক হিসেবে সেরকম আমাদের বলার কিছু নেই। শুধু একটাই বারবার করে যেটা বলা, এবং যা প্রতিটা আমার যেটা মনে হয় যে প্রতিটা দেশে সব সুবিধি সম্পন্ন মানুষ চাচ্ছেন যেটা, যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক, বাংলাদেশের দলমত ধর্ম নির্বিশেষে, কে হাসিনাপন্থী, কে খালেদা জিয়াপন্থী, কে জামাতপন্থী, কে কমিউনিস্ট, কে অন্য রাজনৈতিক দল করেন, বিষয়টা সেটা নয়। প্রত্যেকটি মানুষের তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয়, তাদের যাতে মৌলিক অধিকার যেগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো যাতে সুনিশ্চিত হয়। আরেকটা প্রশ্ন থাকছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে জাতীয় চেতনা কোথাও কি অভাব বোধ করছেন? আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যেভাবে মুজিবের মুক্তি নিয়ে যেভাবে তার প্রহসন, আমি এটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি জানি না এটার সঙ্গে সবাই সহমত হবেন কিনা। সারা পৃথিবীতে, বিশেষ করে আমি যদি আরো স্পেসিফাই করি আর কি, ভারত উপমহাদেশে যে দেশগুলো আছে, নবপ্রজন্মকে আমরা হয়তো সেইভাবে জাতীয়তাবাদী চেতনায় আমরা দীক্ষিত করে তুলতে পারি। আমাদের এখানে 23শে জানুয়ারি পালিত হয়, 26শে জানুয়ারি পালিত হয়, কি বলে গান্ধীজির জন্মদিন পালিত হয়, অন্যান্য সমস্ত মহাপুরুষের জন্মদিন পালিত হয়, ইন্দিরামের জন্মদিন পালিত হয়, কিন্তু হয়তো সেটা আনুষ্ঠানিকতার মধ্যেই থেমে থাকছে। যে আমরা মনে করছি যে 23শে জানুয়ারিটা হচ্ছে আমাদের একটি উৎসবের দিন, আনন্দের দিন, আমাদের ফিস্ট করার দিন, আমাদের ঘুরে বেড়াবার দিন, আমাদের উৎফুল্ল হওয়ার দিন, বা হয়তো 26শে জানুয়ারি তাই মনে করছি। হয়তো বা মনে করছি যে ক্ষুদিরামের আত্মবলিদানের দিবসে হয়তো কোনো একটি প্রতিষ্ঠান আমাকে, আমি একটি স্কুলে আছি, সেখানে আমাকে অর্ধ দিবস ছুটি দিচ্ছে, বা ক্ষুদিরামের জন্মদিনে অর্ধ দিবস ছুটি দিচ্ছে, বা বিনয় বাদল দীনেশের তার জন্মদিনে অর্ধ দিবস ছুটি দিচ্ছে। কিন্তু সেই ছুটির পিছনে যে চেতনা বা যে দর্শন যেটাকে উদ্বুদ্ধ করা উচিত, সেই জায়গাটায় মনে আমাদের খামতি আছে। শুধুমাত্র হচ্ছে আমরা ছুটিটা দিচ্ছি। আমরা যিনি ছুটি পাচ্ছেন, যে ছাত্র বা যিনি কর্মী যিনি ছুটি পাচ্ছেন, তিনি সেটাকে একটা উৎসবের দিন হিসেবে মনে করছেন। আমরা ভুলে যাচ্ছি আত্মত্যাগ এবং আত্মবলিদানের কথা। আমি বছর দুয়েক আগে বাংলাদেশের কথা, এবং আমার এমন হচ্ছে একই রকম। এই যে আমরা দেখছি যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, বা পুরনো যে বাংলাদেশের মুক্তি সংগ্রামের যে চেতনা আর কি, তাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে। ওই ক্ষেত্রে, ওই দেশের ক্ষেত্রে মনে একই রকম ঘটনা ঘটছে। কিন্তু আমি বলি যে আমি বছর দুয়েক আগে বাংলাদেশে গেলাম, ওই নিজস্ব কাজে গেছিলাম কিছুটা। সেটা হচ্ছে আমরা এখানটা শহীদ স্মারক করি, তাই তো, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা বাংলাদেশের
যে লড়াই সংগ্রাম তাকে মর্যাদা দিয়ে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে, এবং সেখানে সারা ভারতবর্ষ সারা পৃথিবী বিশেষত এই বাংলা জুড়ে আমরা ওদের যে ভাষার স্মারক সেই হিসেবে মুরাল তৈরি করি। তা আমি গেছিলাম, আমার সঙ্গে একজন পৌর মানুষ গেছিলাম। মানে ওটা কয়েকটা ধাপে ধাপে উঠেছে, তারপরে একটা ফ্ল্যাট জায়গা, তারপরে স্মারকটা রয়েছে। আমার সঙ্গে যে বয়স্ক মানুষটি গেলেন, তিনি প্রথম ধাপে উঠবার আগে চটিটা করে ফেললেন। আমিও তার দেখা দেখি চটিটা করলাম, স্মারকে উঠেছি। স্মারকে যখন উঠলাম তখন দেখলাম একদল স্কুল কলেজের বাচ্চা বাচ্চা ছেলে, হয়তো 12, 14, 16 বছর আগে, তারা ওখানে চটি পরেই ঘোরাঘুরি করছে। কয়েকজনকে দেখলাম হচ্ছে এখন তো সেলফির যুগ, ওই শহীদ যে স্মারক আছে সেই শহীদ স্মারকের ওই যে স্ট্রাকচারটা আর কি, সেই স্ট্রাকচারটার ওপর জুতো পরে উঠে ওখান থেকে ঝুলে টুলে হচ্ছে ছবি টবি তুলছে। তার মানে তাদের মধ্যেও এই ভাবনা সঞ্চারিত হয়নি যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের রক্তে বোনা হচ্ছে এই শহীদ স্মারক। তারা সেই জায়গাটাকে একটা কি বলবো, মানে একটা অ্যাসিড, যে কোনো একটা পার্ক যেরকম একটা ঘুরবার মতন জায়গা হয় সেরকম। এটাও আমার মনে হয়েছে যে যারা বাংলাদেশের 21শে মুক্তিযুদ্ধে যারা দেখেছে তাদের যে চেতনাটা, সেই চেতনাটা হচ্ছে নবপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারেনি। আমরাও পারছি না। এখানটা বললাম যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আমাদের কাছে হচ্ছে একটা জাস্ট ছুটির দিন, 2রা অক্টোবর সেটাও আমাদের একটা ছুটির দিন। এই চেতনাটা যতক্ষণ মানে পরবর্তী প্রজন্মের মধ্যে না আসবে ততদিন এইরকম ভ্যান্ডালিজম হবে। এবং সেটা যদি হতো, পট পরিবর্তন হতে পারে। একজন রাষ্ট্রনায়ক যাবেন, একজন রাষ্ট্রনায়ক আসবেন, এটা সারা পৃথিবীতে বহু জায়গায় হয়েছে। কিন্তু পট পরিবর্তনের অর্থ এটা নয় যে আমরা ইতিহাসকে অস্বীকার করব। আজকে যদি এইরকম হয় যে ভারতবর্ষ তো বিভিন্ন সময় গত 70, 75, 80 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, কিন্তু ভারতবর্ষের নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে সেই সময় যারা রাষ্ট্রনায়ক ছিলেন বা সেই সময় যারা স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছেন তারা কখনো, হ্যাঁ হতে পারে গান্ধীজি এবং ক্ষুদিরাম দুজন বিপরীত মেরুর মানুষ ছিলেন। গান্ধীজি, প্রফুল্ল চাকি, বাঘাযতীন দুজন বিপরীত মেরুর মানুষ ছিলেন। একজন বলছেন অহিংসার কথা, আরেকজন বলছেন সশস্ত্র আন্দোলনের কথা। কিন্তু যে সরকারই আসুক বা যে ক্ষমতার পথ পরিবর্তন হোক, যারা জাতীয়তাবাদী আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি কিন্তু সমান শ্রদ্ধা প্রদর্শন করেছে। পথ হয়তো আলাদা হতে পারে। এটা কিন্তু ভারতীয় হিসেবে এত বড় দেশ, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় গর্বের ব্যাপার। আমার মনে হয়েছে কোথাও সেই চেতনা নবপ্রজন্মের কাছে দেওয়ার ক্ষেত্রে অভাব ছিল পার্শ্ববর্তী দেশে। আমরা এতক্ষণ কথা বলে নিলাম প্রখ্যাত লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সঙ্গে। তিনি দেখালেন কিছু বেসিক জায়গায় ভারত এবং বাংলাদেশের সাযুজ্য থাকলেও, মিল থাকলেও, চেতনার ক্ষেত্রে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে এবং বাংলাদেশের সাধারণ আম জনতার কাছে বেশ কিছুটা অন্যরকম একটা ভাবনা রয়েছে, যার ফলে ভিন্ন মত এবং ভিন্ন মতের যারা পথিক তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রকাশ হয় না, যা ভারতীয় গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত হিসাবে পালিত হয়ে এসছে। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, সময়।